নমস্কার, জ্ঞানবিথি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি আরেকটা ফর্মুলা রিভিশন সিরিজ নিয়ে রাশিবিজ্ঞান অধ্যায়ের উপর। যারা যারা এখনও চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আগের পার্টগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো বীজগণিত এবং পাটিগণিতের ভিডিওগুলো, সেই ফর্মুলা রিভিশনগুলো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। গড় অর্থাৎ মিন। গড় বলতে আমরা সাধারণত এটাকে যৌগিক গড় বলে থাকি, যেখানে এক্স বার দিয়ে ডিনোট করা হয়। যৌগিক গড় কীভাবে বের করি দেখো, ধরো n সংখ্যক সংখ্যা আছে, x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn পর্যন্ত। তাহলে সেই n সংখ্যক সংখ্যার যোগফলকে n দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে তোমরা পেয়ে যাবে সংখ্যাগুলির গড় অর্থাৎ মিন। এবার এটা তো গেল অবিন্যস্ত রাশি তত্ত্বের ক্ষেত্রে। যদি বিভিন্ন সংখ্যার ফ্রিকোয়েন্সি থাকে, অর্থাৎ ধরো x1 সংখ্যার ফ্রিকোয়েন্সি হচ্ছে f1, x2 সংখ্যার ফ্রিকোয়েন্সি হলো f2। ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা, মানে x1 সংখ্যাটা f1 বার তোমার রাশিতত্ত্বে এসছে, একইভাবে x3 f3 বার এসছে, এইভাবে xn এসছে fn বার। সেক্ষেত্রে যৌগিক গড় কীভাবে বেরোবে দেখো, সেক্ষেত্রে x বার সমান সমান তোমাদের করতে হবে f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট 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 fn xn ডিভাইডেড বাই সামেশন ওভার fi। সামেশন ওভার fi মানে এখানে তোমার এই ফ্রিকোয়েন্সিগুলোর সমস্ত যোগফলটা আসবে, আর ওপরে অর্থাৎ লবের মধ্যে আমরা লিখব x এবং f করেসপন্ডিং গুণ করে এই যোগফলটা, অর্থাৎ ফাইনালি তুমি এটাকে লিখতে পারবে সামেশন ওভার fi xi ডিভাইডেড বাই সামেশন ওভার fi। ঠিক আছে, এই পুরোটা আমরা কিন্তু এটা বিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স বার দুটো আমরা ফর্মুলা পেলাম গড়ের ক্ষেত্রে। চলে আসছি পরবর্তীতে, এই যে যৌগিক গড় আমরা আসলে এটা যে পদ্ধতিতে দেখলাম, এই পদ্ধতিটাকে আসলে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, তাই তো? যে পদ্ধতি আমরা এখন দেখলাম এটার নামটা কি? প্রত্যক্ষ পদ্ধতি। এই প্রত্যক্ষ পদ্ধতি ছাড়াও আমরা জানি যে আরও দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর আরেকটা আমরা দেখব ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে চলো কল্পিত গড় পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় নির্ণয় করা হয় দেখি। কল্পিত গড় পদ্ধতির ক্ষেত্রে তোমরা খুব ভালো করেই জানো, সেক্ষেত্রে একটি কল্পিত গড় ধরে নেওয়া হয়, যেটাকে আমরা সাধারণত ক্যাপিটাল A দিয়ে ডিনোট করি। তাহলে ক্যাপিটাল A প্লাস আমরা এখানে লিখি সামেশন ওভার fi di বাই সামেশন ওভার fi, তাই না? তাহলে এখানে ফর্মুলাটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। সামেশন ওভার fi-কে অনেক সময় n দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল N, তোমরা সেটাও ইউজ করতে পারো। এই গেল তাহলে কল্পিত গড় পদ্ধতির ক্ষেত্রে। আরেকটি পদ্ধতি আছে যেটাকে আমরা বলে থাকি ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই ক্রমবিচ্যুতিতে কিভাবে আমরা যৌগিক গড় নির্ণয় করি দেখো, x বার সমান আমরা এখানে ব্যবহার করি ক্যাপিটাল A প্লাস সামেশন ওভার fi ui ডিভাইডেড বাই সামেশন ওভার fi ইন্টু h, তাই না? এই ফর্মুলার মাধ্যমে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বের করি। গড় হয়ে গেল। চলে আসি পরবর্তীতে, মধ্যক বা মিডিয়ান।
দেখো মধ্যক বা মিডিয়ান, এখানে মধ্যক ছাড়াও আমরা আরও একটা নামে চিনি এটাকে, সেটা হচ্ছে মধ্যমা। অনেক ক্ষেত্রে মধ্যমাও বলা হয় এটাকে, মনে রাখবে। প্রথমে আমরা দেখছি যে অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে কেমন হয়। অবিন্যস্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে বলতে কীরকম, ধরো অনেকগুলি সংখ্যা রয়েছে, ধরো x1, x2, x3, x4 এইভাবে আছে x10 পর্যন্ত, এই 10টি সংখ্যা আছে। এবার এই তথ্যগুলির তোমাকে মধ্যমা বের করতে হবে। মনে রাখবে মধ্যমা মানে আসলে ঠিক মাঝে যে সংখ্যাটা আছে তার মান বের করা। কোথায় আছে বললাম, ঠিক মাঝে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি বের করা। তো ঠিক মাঝে কোন সংখ্যাটি থাকবে, দেখো এটা নির্ভর করবে এখানে দুটো জিনিসের উপরে। সেটা হচ্ছে যতগুলি সংখ্যার তোমাকে মধ্যমা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি তোমাকে দেখতে হবে। আচ্ছা কতগুলি সংখ্যা ছিল এখানে, 10টি, তাই তো? এই যে 10টা কি যুগ্ম সংখ্যা? তুমি বলবে হ্যাঁ 10 যুগ্ম সংখ্যা। যদি যুগ্ম সংখ্যা হয়, যতগুলি সংখ্যা থাকছে যদি সেটা যুগ্ম সংখ্যা হয়, তাহলে মধ্যমা সমান হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা দেখো তো এখানে 10টা সংখ্যা ছিল, তাহলে n এর মান 10, তাহলে 10/2 মানে পঞ্চম সংখ্যা, আর এখানে হচ্ছে 5 আর 1 6, ষষ্ঠম সংখ্যা ডিভাইডেড বাই 2। আচ্ছা পঞ্চম সংখ্যা কত হবে এখানে, বুঝতেই পারছো x5, আর ষষ্ঠ সংখ্যা অবশ্যই x6, এই দুটোর মান তাহলে যোগ হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, যেটা আসবে এখান থেকে সেটাই কিন্তু তোমার মধ্যমান মান। এবার তোমার প্রশ্ন হতেই পারে যে স্যার এখানে 10টা সংখ্যা না থেকে এমন হতেই পারতো যে 11টা সংখ্যা ছিল। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এখানে 11টা সংখ্যা আছে, ধরো এখানে আরও একটা নাম্বার আছে x11, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যমা বের করতাম? দেখো সেক্ষেত্রে মধ্যমা সমান সমান হতো, যেহেতু তাহলে সেক্ষেত্রে 11 মানে সেটা কি হয়ে যেত, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হলে তোমরা পেয়ে যেতে ফর্মুলাটা n+1/2 তম পদ, এটাই হতো তখন মধ্যমা, অর্থাৎ ঠিক মাঝের মানটা। তার মানে x11 মানে কত, দেখো n এর মান 11, 11 আর 1 12, 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে 6তম যে পদটা হতো, এখানকার 6তম পদ কোনটা, x6। ঠিক আছে, এই x6 তাহলে তোমার এই রাশি তথ্যের মধ্যমা। তবে এখানে তোমাকে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দেয়া আছে না, এই যে সংখ্যাগুলো দেয়া আছে, মনে রাখবে যতগুলো সংখ্যাই তোমার রাশিমালায় দেয়া থাক না কেন সেগুলোকে কিন্তু সবার আগে তোমাকে সাজাতেই হবে। কিভাবে, হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট, তোমাকে প্রথমে এটাকে কিন্তু সাজাতে হবে। সাধারণত আমরা ছোট থেকে বড় আকারে আমরা এটাকে সাজিয়ে নিই। যদি না সাজিয়ে নেওয়া হয় এবং সরাসরি তুমি এটা বের করতে শুরু করো, তাহলে কিন্তু কোনোভাবেই সঠিক আনসার পাওয়া যাবে না, এটা মাথায় রাখবে। যে কোনো মিডিয়ান বা মধ্যক বের করার ক্ষেত্রে সবার প্রথম কাজ হবে দেওয়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেওয়া, তারপর তুমি দেখবে যুগ্ম বা অযুগ্ম সেই অনুযায়ী তুমি ফর্মুলা বসাবে। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টা। বেশ, এইবারে এটা তো গেল অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, আমরা এবার এটা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে একটু দেখব। বিন্যস্ত তথ্যের জন্য কিভাবে বের করা হয় আমরা একটু দেখব। দেখো বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা জানতাম যে বিন্যস্ত তথ্য মানে কোনটা জানো, যেগুলো ইন্টারভাল দিয়ে দেওয়া থাকে, তাই না? ধরো 10 থেকে 20-র মধ্যে দেওয়া আছে এতগুলো, 20 থেকে 30-এর মধ্যে দেওয়া আছে এতগুলো, এরকম। অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালে যখন বিন্যস্ত থাকবে ওটা হয়ে যাবে আমাদের বিন্যস্ত তথ্য। সেই বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমার ফর্মুলাটা কেমন হবে দেখো, l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, এরকম দাঁড়াবে হচ্ছে ফর্মুলাটা। এবার এখানে কোনটা কি, এখানে দেখো তুমি n তো বুঝতেই পারছো, যেটা তোমার মোট পরিসংখ্যা হবে সেটা এখানে n এর মান, সেই হিসেবে তুমি nটা বসিয়ে দিলে, n/2 মাইনাস cf। cfটা কি ছিল, cfটা তোমার ছিল হচ্ছে
যেটা তোমার মধ্যমা শ্রেণী, সেই মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হচ্ছে তোমার কোনটা বলো তো, সিএফ হচ্ছে সেটা, ঠিক আছে। আর এফটা কি ছিল, এফটা ছিল মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর যে নিম্ন শ্রেণী সীমানা সেটা লিখতে হবে তোমাকে। এইভাবে তুমি যদি মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি মধ্যমা বের করে নিতে পারবে এই ফর্মুলার সাহায্যে সহজেই, তাই না? তোমাদের যদি এই সংক্রান্ত ডিটেইলড ভিডিও দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই কয়েকটি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের ডিটেইলড ভিডিও করে দেব। চলে আসি আমরা পরের টপিকে, অর্থাৎ ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান। ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান, এটা ছাড়াও এটাকে আমরা মোড এই নামেও চিনি। আমি সবগুলোই তোমাদের দেখিয়ে দিয়েছি, সম্ভাব্য যতগুলো মান বা নাম এখানে ডাকা হয় সেইগুলোর ক্ষেত্রে। তো দেখা যাক সংখ্যাগুরু মান আসলে কি। একটু দেখো, আমি স্পেসিফিক একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। ধরো 1 2 2 3 3 3, এবার এদিকে আছে ধরো 4 4, ঠিক আছে। তাহলে কটা নাম্বার আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টা নাম্বার আছে। তার মধ্যে আমি যদি বলি যে মোড কত হবে বা ভূইষ্ঠক কত হবে, কি বের করবে কিভাবে? আমাদের এমন সংখ্যাটা নিতে হবে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার এখানে আসছে। কোন সংখ্যাটা বেশি বার আসছে একটু ভালো করে খেয়াল করো তো, দেখো 3 এসছে একবার, দুবার, তিনবার, এটাই সবচেয়ে বেশি বার আসছে। অর্থাৎ যেই রাশিটা সবচেয়ে বারবার আসবে ঘুরে, সেটাই হচ্ছে রাশিতত্ত্বের সংখ্যাগুরুমান বা ভূইষ্ঠক। তার মানে মোড বা সংখ্যাগুরুমান হয়ে যাবে তোমার 3। এটা তো গেল অবিন্যস্তের ক্ষেত্রে। তাহলে যদি তুমি বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন পাও, সেক্ষেত্রে তুমি কিভাবে সংখ্যাগুরুমান বের করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বিন্যস্তর ক্ষেত্রে সংখ্যাগুরুমান সমান সমান, প্রথমে তুমি অবশ্যই সংখ্যাগুরুমানের শ্রেণী বের করবে। ধরো বিভিন্ন শ্রেণী থাকলো, ধরো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম থাকলো। এবার এখানে ধরো পরিসংখ্যা দেওয়া আছে 2, এর পরিসংখ্যা ধরো দেওয়া আছে 3, এর পরিসংখ্যা ধরো দেওয়া আছে হচ্ছে সাপোজ 20। তাহলে যে ক্ষেত্রে তুমি পরিসংখ্যাটা সবচেয়ে বেশি পেলে, সেই পরিসংখ্যা বিশিষ্ট যে শ্রেণীটা, সেই শ্রেণীটাই তোমার হয়ে যাবে সংখ্যাগুরুমানের শ্রেণী, ঠিক আছে। এইবার এই সংখ্যাগুরুমানের শ্রেণী বের করার পর তারপর তুমি সংখ্যাগুরুমান সমান ফর্মুলাটা ইউজ করবে। কি সেই ফর্মুলাটা দেখো, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু পাশে একটা H হবে। কি কোনটা কি দেখো, এলটা ছিল আমাদের হচ্ছে যে সংখ্যাগুরুমানের শ্রেণী তুমি বের করলে, এই সংখ্যাগুরুমানের শ্রেণীর যে নিম্ন শ্রেণী সীমানা, অর্থাৎ যদি আমি 20 থেকে 30 এটা ধরে নিই ফর এক্সাম্পল, সেক্ষেত্রে এই 20 চলে আসবে তোমার এল এর মান, ওকে। এবারে F1 মাইনাস F0, F1টা কি, F1টা হচ্ছে সংখ্যা গুরু মানের শ্রেণীর যে পরিসংখ্যা সেটাই F1, অর্থাৎ সেক্ষেত্রে তোমার 20 হতো। F0টা কি, এই শ্রেণীর ঠিক আগের শ্রেণীর যে পরিসংখ্যা সেটা F0, তাহলে F0 আর F1 তো বুঝে গেলে। F2টা কি, সংখ্যাগুরু মানের শ্রেণীর ঠিক পরের শ্রেণীর যে পরিসংখ্যা সেটা F2 মান, ওকে। এইভাবে আমরা কিন্তু জিনিসগুলো বসাতে পারি। আর দেখো বিভিন্ন জায়গায় আমরা যে এইচগুলো ইউজ করেছি, এইচটা কি, এইচটা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণীর যেটা শ্রেণী দৈর্ঘ্য, সেই শ্রেণী দৈর্ঘ্য আমরা বসাবো। আগেরগুলোর ক্ষেত্রেও দেখো এইচ আমি ব্যবহার করেছিলাম, সেখানেও কিন্তু শ্রেণী দৈর্ঘ্যই তোমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে মধ্যমা বের করার ক্ষেত্রে মধ্যমা শ্রেণী যেমন বের করা জরুরি, একইভাবে সংখ্যাগুরু মান বের করার ক্ষেত্রেও কিন্তু শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে তোমাকে সংখ্যাগুরু মানের শ্রেণী বের করে তারপর কিন্তু ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এখানে তোমাদের আরও একটা জিনিস আমি একটু বলে দিই, যে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে বলা হয় যে মধ্যগামিতার পরিমাপক কি কি, বা
শর্ট কোয়েশ্চেন আকারে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা অনেকভাবে দেয়। তো মধ্যগামিতার পরিমাপক তোমরা কি কি লিখবে? মধ্যগামিতার পরিমাপক হচ্ছে এই তিনটেই হয়। কোন তিনটে? অর্থাৎ একটা তোমরা বলবে হচ্ছে যৌগিক গড়, অর্থাৎ সাধারণভাবে আমরা যেটাকে গড় বলে থাকি, অ্যাভারেজ বা তুমি মিন যাই বলো না কেন, আমি ইংরেজি টার্মটাও লিখে দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা কি পড়েছিলাম? মধ্যমা বা মধ্যক, অর্থাৎ যেটাকে আমরা বললাম মিডিয়ান। আর 3 নম্বরে আমাদের চলে আসবে হচ্ছে ভূইষ্ঠক বা সংখ্যাগুরুমান, তাই তো? ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান, দ্যাট মিনস যেটাকে আমরা বলছি মোড। এই যে তিনটে আমরা পেলাম এখানে, এই তিনটেই কিন্তু আসলে একসাথে আমরা এটাকে বলি মধ্যগামিতার পরিমাপক, অর্থাৎ যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মনে রাখবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন প্রায়শই হয়ে থাকে। তোমরা যদি টেস্ট পেপারটা একটু ভালো করে লক্ষ্য করো, সেখানে দেখবে প্রায় প্রতিটা পেজে তুমি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন পাবেই। তাহলে আজকের মতো এটুকুই থাকুক। তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে রেখো। এই ধরনের ভিডিও আবারও আসছে, সামনের দিনে আবার আসবে। কী ধরনের ভিডিও তোমাদের দরকার তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না।